আজকের আমাদের যে ঘ্রাণের টাইম মেশিন নিয়ে কয়েকটা কথা বলব। 350 কোটি বছর আগে ব্যাকটেরিয়া থেকে শুরু হওয়া গন্ধের যাত্রা আজ পৌঁছেছে মানুষের স্মার্টফোন। আমাদের নাক শুধু গন্ধ নেয় না, বরং আমাদের ব্রেনকে হ্যাক করে ডোপামিনের ঝর্ণা বয়ে আনে। পৃথিবীর প্রাচীনতম ইন্দ্রিয়ের এই গোপন ডায়েরিতে লুকিয়ে আছে আমাদের বেঁচে থাকার রহস্য এবং আমাদের আগামীর ডিজিটাল বিপ্লবের ইশারা। আপনারা অনেকেই জানেন যে পৃথিবীতে প্রাণের আবির্ভাব ঘটেছিল প্রায় 350 কোটি বছর আগে। তখন পৃথিবীর এককোষী যে জীব সেগুলো ছিল সবচেয়ে জটিল সেই সময়ের রেসপেক্ট। এই এককোষী জীবেদের সময় থেকেই ইন্দ্রিয় গ্রাহ্য অনুভূতির ভিত্তি তৈরি হওয়া শুরু হয়। এর মধ্যে যে স্মেল বা গন্ধ, তার একটা সুদীর্ঘ ইতিহাস আছে। সম্ভবত ঘ্রাণই হলো আমাদের সব ইন্দ্রিয়ের চেয়ে প্রাচীন। এখন প্রশ্ন আসতে পারে, আমি এই সেন্স অফ স্মেলকে সম্ভবত প্রথম বলছি কেন? তাছাড়া একটি এককোষী জীবের ঘ্রাণ শক্তি থাকলেই বা কী লাভ? যারা মোটামুটি জীবনবিজ্ঞান পড়েছেন ক্লাস 10 পর্যন্ত, তারা সবাই জানেন যে একটা রাজ্য আছে আমাদের, নাম হচ্ছে মোনেরা। সেই রাজ্যের অন্তর্ভুক্ত হচ্ছে ব্যাকটেরিয়া। এখন যদি আমরা এই ব্যাকটেরিয়ার কথা ভাবুন ইকোলাই ব্যাকটেরিয়া। সে তার ফ্ল্যাজেলার সাহায্যে দুভাবে নড়াচড়া করতে পারে। এক জায়গায় ঘুরতে পারে বা সামনে এগোতে পারে। এক জায়গায় ঘোড়াকে আমরা বলছি স্পিনিং, আর সামনের যে এগোনো তাকে বলছি আমরা সুইমিং। কিন্তু এর চোখও নেই, মাথাও নেই। সে জানেই না যে তাকে কোন দিকে যেতে হবে। তবে ইকোলাই যখন কোনো আকর্ষণীয় গন্ধের সূত্র পায়, ইকোলাই যেন রাসায়নিক এক অনুসন্ধানেতে পরিণত হয়। গন্ধের ঘনত্বের মাত্রা পরিবর্তন শনাক্ত করা মাত্রই ইকোলাই তার চলার পদ্ধতি বদলে ফেলে। এক ধরনের অদ্ভুত নাচের মতো সে চলা শুরু করে, যেখানে দৌড়নো আর এলোমেলো ঘোড়ার মিশেলে গন্তব্যের দিকে সে এগোয়। এই কৌশলটিকে বিজ্ঞানীরা বলেন বায়াসড র্যান্ডম ওয়াক। এখানে বায়াসড বা পক্ষপাতিত্ব যে কথাটা আমরা বলি, সেটা আসলে গন্ধের প্রতি। মজার বিষয় হলো ইকোলাইয়ের এই যাত্রাপথ পুরোপুরি কিন্তু এলোমেলো নয়, যতটা আমরা এলোমেলো ভাবছি। গন্ধের ঘনত্ব যত বেশি, সে তত বেশি সময় সেদিকেই সাঁতার কাটে, যেন অদৃশ্য এক রাসায়নিক সুতোয় তাকে টানছে। গন্ধের উৎস যেদিক থেকেই আসুক না কেন, এই ক্ষুদ্রায়তন অভিযাত্রী তার সমস্ত সংবেদনশীলতা দিয়ে তা ধরতে পারে, আর একটু একটু করে লক্ষ্যের কাছাকাছি সে পৌঁছে যায়, যেন প্রকৃতির এক অদৃশ্য গেমের খেলোয়াড়। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি সে ভুল দিকে চলে যায়? ঠিক তখনই সে লক্ষ্য করে আকর্ষণীয় গন্ধ ধীরে ধীরে কমে আসছে। তখনই সে সাঁতার থামিয়ে আবার নিজের জায়গায় ঘুরতে ঘুরতে নতুন একটা দিক ঠিক করে নেয়। পুরো প্রক্রিয়াটা যেন এক ধরনের এলোমেলো পরীক্ষা নিরীক্ষা, ট্রায়াল অ্যান্ড এরর মেথডের মতো আর কি। কিন্তু ধৈর্য ধরে বারবার চেষ্টা চালিয়ে শেষ পর্যন্ত সে খাদ্যের উৎসের কাছাকাছি পৌঁছে যায়। ইকোলাই কোনো পরিকল্পনা ছাড়াই কেবলমাত্র গন্ধের উপর নির্ভর করে তার চারপাশের জগতের দিক নির্দেশ খুঁজে পায়। একেই আমরা বলি কেমোট্যাক্সিস। তাই মনে হয় ঘ্রাণের সাহায্যে খাদ্যের সন্ধান পৃথিবীর সবচেয়ে পুরনো ও একটা গুরুত্বপূর্ণ আচরণ। প্রাথমিক ঘ্রাণ ও স্বাদ গ্রহণের ক্ষমতা
এক সময় পৃথিবীতে আরও উন্নত জীবেদের জন্ম দিয়েছিল। ভাবুন তো, মশার যদি ঘ্রাণ শক্তি না থাকতো, মানুষ ডেঙ্গু ম্যালেরিয়া রোগে কাবু হওয়া তো দূর, সেই রোগের হয়তো নামই শুনতো না। মশার ঘ্রাণ শক্তি আমাদের জন্য কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতি ডেকে এনেছে। আর আমরা হলাম মশার জন্য এক প্রকার ম্যাগনেট। আবার ভাবুন ছত্রাকের কথা। এরা না উদ্ভিদ না প্রাণী, বরং এরা একটা স্বতন্ত্র এবং বিস্ময়কর জীবগোষ্ঠী। ছত্রাকের আছে এক অসাধারণ গন্ধ নেওয়ার ক্ষমতা। তবে সমস্যা হলো, তাদের খাদ্যের তালিকায় অনেক সময় আমাদের ধান ও অন্যান্য নানা রকম শস্যও পড়ে, গমও পড়ে। ছত্রাকজনিত রোগে প্রতি বছর মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত প্রায় 8 কোটিরও বেশি শস্য নষ্ট হয়ে যায়। তো এ তো গেল আমাদের ছত্রাক ইকোলয়ের কথা। এখন আমরা মানুষের কথা একটু ফিরে আসি। মানুষের গন্ধ এবং স্বাদ গ্রহণের ক্ষমতা মশা কিংবা ছত্রাকের মতোই ক্ষুদ্রাতি ক্ষুদ্র রিসেপ্টরের মাধ্যমে পরিচালিত হয়, মানে আমরা বলি গ্রাহক। এই রিসেপ্টরগুলো পরিবেশের নির্দিষ্ট অণুর প্রতি সংবেদনশীল। আমাদের মুখের ভেতরে আছে স্বাদগ্রাহী রিসেপ্টর, আবার ঠিক নাকের ভেতরে আছে আমাদের ঘ্রাণগ্রাহী রিসেপ্টর। এই রিসেপ্টর আমাদের নাক এবং মুখের ভেতরে থাকা বিশেষ স্বাদ ও গন্ধ কোষ থাকে, মানে গন্ধ যে কোষ, সেই কোষের মধ্যে সেই কোষ পর্দার উপরে থাকে রিসেপ্টর। ঘ্রাণ সম্পর্কে আমাদের একটা প্রচলিত কনসেপ্ট আছে। কি কনসেপ্ট? সেটা হচ্ছে এইরকম খানিকটা, যে বাতাসে ভাসমান গন্ধের অণুগুলো যখন আমাদের নাসারন্ধ্র দিয়ে প্রবেশ করে এবং নাসারন্ধ্রের অভ্যন্তরে থাকা ঘ্রাণ সে সময় আটকে যায়, তারপর এক জৈবিক বিক্রিয়া শুরু হয়, যা আমাদের মস্তিষ্কে সংকেত পাঠায়। আর সেই সংকেত থেকেই আমাদের চেতনায় গন্ধের অনুভূতি জাগে। কিন্তু বিষয়টা শুধু এর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয়। অভিজ্ঞতা থেকে বুঝতে পারা যায় যে ঘ্রাণ প্রক্রিয়া কেবল নাকেই শুরু হয় না, বরং এর সূচনা হয় মস্তিষ্কে। এমনকি গন্ধের অণুগুলো পৌঁছানোর আগেই আমাদের যে প্রত্যাশা, আমাদের যে অভিজ্ঞতা এবং আমাদের যে সাংস্কৃতিক পরিমণ্ডল, সেই পরিমণ্ডলে ঘ্রাণের ব্যাখ্যা যে আমরা একটা দেই, সেই পরিমণ্ডলগুলো ঘ্রাণের ব্যাখ্যা গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই প্রভাব এতটাই সূক্ষ্ম যে আমরা হয়তো কখনো তা উপলব্ধি করতে পারি না। আমাদের ঘ্রাণ গ্রহণকারী কোষ দুটো ভিন্ন পদ্ধতিতে উদ্দীপিত হতে পারে। আমরা যখন নাক দিয়ে শুঁকি, তখন বিজ্ঞানীরা একে বলেন অর্থোনেজাল স্মেলিং। এই পদ্ধতিতে আমরা বাইরের জগতের গন্ধ অনুভব করি, কিন্তু যখন গন্ধ আমাদের গলা দিয়ে প্রবেশ করে, তখন বিজ্ঞানীরা একে বলেন রেট্রোনেজাল স্মেলিং। এটি খাবার মুখে তোলার পরেই অবশ্য ঘটে। এই যে বোঝাপড়া, এই বোঝাপড়া ঠিকঠাক না থাকার কারণে আমরা গন্ধকে স্বাদের সঙ্গে প্রায় গুলিয়ে ফেলি। ভাবুন তো, শেষ কবে আপনি একদম নাক বন্ধ হয়ে যাওয়া ঠান্ডায় ভুগেছেন? সেদিনের সকালের কফিটা কি আপনার শুধুই গরম জলের মতো মনে হয়নি? আপনারা হ্যাঁই বলবেন। এখন ভাবুন তো, নাকে সামান্য পরিবর্তন ঘটলেই স্বাদ বদলে যায় আমাদের কিভাবে? আমাদের স্বাদ গ্রন্থিগুলো তো জিভে আছে এবং সাধারণত ঠান্ডা লাগার ফলে তা ক্ষতিগ্রস্ত হয় না। তাহলে এমনটা ঘটলো কেন? আসলে এর মূল কারণ হলো কফির আসল বৈশিষ্ট্য লুকিয়ে আছে তার গন্ধে। এই গন্ধ কেবল নাক দিয়েই নয়, আমরা যখন কফি পান করি তখন তা আমাদের গলাতেও প্রবেশ করে।
আমাদের মুখটা বাতাস টানার পাম্পের মতো কাজ করে, যা যখন আমরা চিবোই কিছু, সেই সময় বাতাসকে গলার ভেতরের দিকে নাকের গহ্বরে পাঠিয়ে দেয়, এরপর সেখান থেকে বাইরে বের করে দেয়। এখন আমরা যদি মুখ বন্ধ রেখে খাই, তখন খাদ্যের গন্ধ এবং স্বাদের অণুগুলো মুক্ত হয়ে বাতাসের স্রোতের সঙ্গে নাকের মধ্যে প্রবেশ করে। কফির ক্ষেত্রেও ঠিক একই জিনিস, গলার পথ ধরে নাসারন্ধ্রে প্রবেশ করে। এই কারণেই এই অভিজ্ঞতাকে আমরা বলি ফ্লেভার, যেটা কিন্তু স্বাদ নয় বরং গন্ধ। আপনি নিজের নাক চেপে ধরুন, তারপর কিছু খাবার বা পানীয় মুখে নিয়ে চেখে দেখুন, এবারে মনোযোগ দিন তার স্বাদে। আপনি দেখবেন তার সমস্ত সূক্ষ্মতাই কিন্তু হারিয়ে গেছে। নাক যে কেবল গন্ধ নিতেই সাহায্য করে তা কিন্তু নয়, আমাদের নাক বাতাসকে উষ্ণ, আর্দ্র ও পরিশুদ্ধও করে। আমাদের নাসারন্ধ্রের যে লোম, সেগুলো বড় কণাগুলোকে আটকে আমাদের ফুসফুসে প্রবেশে বাধা দেয়। নাসারন্ধ্রের গহ্বরে থাকা টার্বিনেটস নামে পিণ্ডগুলো শ্লেষ্মার দ্বারা আবৃত। এগুলো রোগ, জীবাণু, ধুলো ইত্যাদি সংগ্রহ করে গলার মাধ্যমে পাকস্থলীতে পাঠায়, যেখানে সেগুলো পরিশোধিত হয় এবং মলত্যাগের সময় বেরিয়ে যায়। শীতল ও শুষ্ক আবহাওয়ায় নাকের বাতাস উষ্ণ করার একটা বিশেষ ক্ষমতা আছে। এই জন্যে বিভিন্ন জাতিগোষ্ঠীর নাকের গঠনের কিন্তু আমরা বিভিন্ন বৈচিত্র্য দেখি। আপনারা দেখবেন যে যারা ইউরোপিয়ান, তাদের নাকটা একটু লম্বা, যা শীতল বাতাসকে গরম করতে সাহায্য করে। অন্যদিকে যদি আপনি দেখেন আফ্রিকা বা দক্ষিণ পূর্ব এশিয়ার উষ্ণ অঞ্চল, তাদের কিন্তু নাকটা অপেক্ষাকৃত ছোট এবং চ্যাপ্টা। ঘ্রাণ ও স্বাদ শুধু ইন্দ্রিয়গ্রাহ্য অনুভূতিই নয়, এগুলো আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড সার্কিটকে সরাসরি সক্রিয় করে। ওহাইও স্টেট ইউনিভার্সিটির গবেষক ডিলান ওয়াগনার তিনি দেখিয়েছেন যে মিষ্টি গন্ধ পেলে মস্তিষ্কের স্ট্রায়াটাম ও নিউক্লিয়াস অ্যাকাম্বেন্স অঞ্চল আমাদের উদ্দীপিত হয়, যা ডোপামিন নিঃসরণের মাধ্যমে লালারস, আমাদের যে লালসা, সে লালসার চক্র তৈরি করে। এই প্রক্রিয়াই আমাদের ফাস্ট ফুডের দোকানের সামনে থামিয়ে দেয়। ইয়েল ইউনিভার্সিটির ডানাস মল প্রমাণ করেছেন, যারা প্রাণবন্তভাবে গন্ধ এবং স্বাদ কল্পনা করতে পারেন, তাদের স্থূলতার ঝুঁকি 40% বেশি। সোশ্যাল মিডিয়ায় মাউথ ওয়াটারিং ফুড যে ভিডিওগুলো পাই আমরা, বা ফুড ডেলিভারি অ্যাপের বিজ্ঞাপন, সেগুলো আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড সার্কিটকে কিন্তু উদ্দীপিত করে। এটি ডোপামিনের ঢেউ তৈরি করে, যা প্রকৃত খাদ্য গ্রহণের মতোই প্রভাব ফেলে, যে কারণে আমরা বলি ঘ্রাণে অর্ধভোজন। আসলে এর মূলে আছে আমাদের বিবর্তনীয় ইতিহাস। মানুষের মিষ্টির প্রতি আসক্তি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি প্রকৃতির দেওয়া এক বিবর্তনগত কৌশল, যা প্রাগৈতিহাসিক যুগে আমাদের পূর্বপুরুষের বেঁচে থাকার সহায়ক ছিল। একটা বই আছে দ্য স্টোরি অফ হিউম্যান বডি, সেখানে ড্যানিয়েল লিবারম্যান বলছেন, মিষ্টি খাদ্যের প্রতি আকর্ষণ মানুষের জৈবিক স্মৃতিতে গাঁথা আছে। এটি আমাদের টিকে থাকার প্রাথমিক শর্ত। মিষ্টির প্রতি আসক্তি মানুষের জিনে, যেমন TAS1R2 বা TAS1R3 জিন, এগুলো আমাদের জিনে প্রোগ্রামড হয়ে আছে, যা শর্করা শনাক্ত করতে সাহায্য করে। মানুষের ক্ষেত্রে TAS1R2 বা TAS1R3 জিন আসলে প্রকৃতির দেওয়া এক সুগার ডিটেক্টর
যা আমাদের স্বাদকোরককে শর্করার প্রতি অতি সংবেদনশীল করে তোলে। প্রশ্ন হলো কেন? এর পেছনে লুকিয়ে আছে এক প্রাগৈতিহাসিক বিবর্তনীয় গল্প। যারা প্রাইমেটদের একটা বিশেষ উদ্দেশ্য হচ্ছে যে কোনো জিনিস ধরার সময় এই ঠিক হাতটাকে এইভাবে ধরবে। তো প্রাইমেটদের মধ্যে যারা ফলভোজী, ফলে মানে ফ্রুক্টোজ নির্ভর, সেই ফলভোজী খাদ্যাভ্যাস গড়ে উঠেছিল বরফ যুগেরও আগে। সেই সময় যাদের দেহ জিনগত মিউটেশনের মাধ্যমে ফ্রুক্টোজকে দক্ষভাবে বিপাক করতে শিখেছিল, তারাই কিন্তু একটা বড় সুবিধে পেয়েছিল ফ্রুক্টোজকে চর্বিতে রূপান্তর করে শক্তি সঞ্চয় করার মাধ্যমে। ফলে খাদ্যের অভাবে যেখানে অনেক দিন টিকতে পারেনি, অনেকেই টিকতে পারেনি অনেক দিন, এই বিশেষ জিনবাহীর চর্বির ভাণ্ডার কাজে লাগিয়ে তারা দীর্ঘদিন বেঁচে থাকতে পেরেছিল। ফলে আমরা কি দেখলাম যে যদি খাদ্যের অভাব ঘটে তাহলে অনেক মানুষই কিন্তু মারা গেছে। আবার তারাই বেঁচে ছিল যারা কিনা ওই ফ্রুক্টোজকে চর্বিতে রূপান্তর করে জমা রেখেছিল, সেইটাই পরে ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছিল। অবশ্য প্রাচীন ফলমূলে থাকা ফ্রুক্টোজের পরিমাণ ছিল নগণ্য। ধরুন 100 গ্রাম পেঁপেতে মাত্র 8 গ্রাম চিনি। কিন্তু আধুনিক আমাদের যে প্রক্রিয়াগত খাদ্যগুলো আছে, সেই খাদ্যে সুক্রোজ ও হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ, আমরা বলি যে HFCS, তার যে ব্যবহার মিষ্টিকে পরিণত করেছে বিষে। যে মিষ্টি এক সময় ছিল অমৃত, সেই হয়ে গেল বিষ। গ্লুকোজ শক্তি যোগালেও ফ্রুক্টোজ যকৃতে জমে ফ্যাটি লিভার ডিজিজ সৃষ্টি করে। আরও ভয়াবহ হলো এটি লেপটিন হরমোনকে অকার্যকর করে, যা আমাদের ক্ষুধা নিয়ন্ত্রণ করে। এর ফলে মিষ্টি খাওয়ার পরও মস্তিষ্ক বারবার খাওয়ার সংকেত দেয়। হার্ভার্ডের গবেষণা বলছে প্রতিদিন প্রায় 50 গ্রামের বেশি চিনি গ্রহণ আমাদের টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি 30% বাড়ায়। বিবর্তন আমাদের শুধু মিষ্টি পছন্দ করায়নি, সঙ্গে সঙ্গে আরও একটা কাজ করেছে, তিক্ততার প্রতি আমাদের একটা বিদ্বেষ, তাকে এড়িয়ে চলার প্রবণতা আমাদের মধ্যে তৈরি করেছে। 1931 সালে PTC, মানে আমরা বলি যে ফিনাইল থিওকার্বামাইড, এটা নিয়ে একটা গবেষণা হয়। সেই গবেষণায় দেখা যায় 70% মানুষ এটিকে তিক্ত বলে মনে করে। এই বৈচিত্র্যের পেছনে দায়ী TAS2R38 জিন। এই জিন যা তিক্ততা অনুভবের রিসেপ্টর নিয়ন্ত্রণ করে। যাদের এই জিনের প্রকরণটা কম, ভ্যারিয়েশনটা কম, তারা ব্রোকলি, কফি বা ডার্ক চকোলেট সহজেই গ্রহণ করেন। অন্যদিকে যাদের সংবেদনশীলতা বেশি, তারা প্রায়ই তিক্ত খাবার এড়িয়ে চলেন। এটি প্রকৃতির এক রহস্যময় খেলা। আজ আমরা এই 2025 সালে আমরা একটা স্ক্রিন আচ্ছাদিত ডিজিটাল জগতে বাস করি, যেখানে লিখিত শব্দ, অডিও ও আমাদের ভিডিও আমাদের মানব সভ্যতার মূল তথ্যের উৎস হয়ে উঠেছে। কিন্তু গন্ধের জন্য কোনো স্ট্রিমিং পরিষেবা কিন্তু এখনো পর্যন্ত আমাদের এই সমস্ত মিডিয়াগুলোতে নেই। তাহলে গন্ধকে কি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সংরক্ষণ, পুনর্নির্মাণ বা পরিবেশন করা সম্ভব? আগামী দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘ্রাণ কি ইলেকট্রনিক নোজ বা নাক এর মাধ্যমে শনাক্ত করা যাবে বা শনাক্ত হবে? এটা প্রাসঙ্গিকভাবেই
একটা প্রশ্ন চলে আসে। এখানে একটা কথা বলে রাখা ভালো যে ইনাক হলো এমন যন্ত্র যা বাতাসে ভাসমান অণুর রাসায়নিক বিশ্লেষণ করতে পারে। মানুষের নাকের অনুকরণে তৈরি এই যন্ত্রে রয়েছে রাসায়নিক রিসেপ্টর এবং একটা সফটওয়্যার প্রোগ্রামড ব্রেন, যা সংকেত প্রক্রিয়াকরণ ও গন্ধের উপাদান চিহ্নিত করতে পারে। প্রথম দিকেই এগুলো নির্ভুলতার সঙ্গে রোগীর নিঃশ্বাসের মাধ্যমে ফুসফুসের ক্যান্সার শনাক্ত করতে পেরেছিল। শুধু নিঃশ্বাস নয়, মলমূত্রের গন্ধ বিশ্লেষণ করেই ইনাক মলাশয়, প্রোস্টেট এবং মূত্রথলির ক্যান্সার শনাক্ত করেছে। ভবিষ্যতে আমাদের মোবাইলের সঙ্গে যুক্ত ক্ষুদ্র ইনোজ হয়তো আমাদের শ্বাস প্রশ্বাসের রসায়ন বিশ্লেষণ করবে একদিন। বিদেশ ভ্রমণের সময় ফোনে নিঃশ্বাস ছেড়ে মুহূর্তেই জানা যাবে সর্দি, জ্বর বা অন্য কোনো সংক্রামক ভাইরাসের উপস্থিতি। এই ঘ্রাণ নজরদারি কারো কাছে আশাব্যঞ্জক, আবার কারো কাছে আশঙ্কাজনকও হতে পারে। পিটার লুন্ডেন তিনি নোজ ওয়াইজ নামক একটা উন্নত মানের অলফ্যাক্টরি মেশিন তৈরি করেছেন। এটি একটি কম্পিউটার গেম যা আমাদের ঘ্রাণ শক্তি বিশ্লেষণের ক্ষমতা আমাদের আরও উন্নত করতে তৈরি হয়েছে এই কম্পিউটার গেমটা। অন্যদিকে গবেষক নোয়াম সোবেল, জোহান লুন্ডস্ট্রম এবং তাদের যারা সহযোগী সবাই মিলে টেলিস্মেল নামক একটা নতুন প্রযুক্তির উদ্ভাবনে কাজ করে চলেছেন। এই যে টেলিস্মেল এর লক্ষ্য হলো একটা নির্দিষ্ট স্থানের গন্ধ নমুনা সংগ্রহ করা এবং তাকে ডিজিটাল সংকেতে রূপান্তরিত করা, তারপর তা ইন্টারনেটের মাধ্যমে অন্য জায়গায় পাঠানো এবং তা হুবহু পুনরুৎপাদন করা। যদিও এই প্রযুক্তিগুলোর বাস্তবায়নে এখন অনেক চ্যালেঞ্জ রয়েছে। অন্যদিকে 2013 সালে জাপানি কোম্পানি একটা সেন্টি নামক স্মার্টফোন অ্যাটাচমেন্ট বাজারে আনে, যা প্রায় 100-এর উপরে গন্ধ তৈরি করতে পারে। নোজ ওয়াইজ, টেলিস্মেল ও অন্যান্য যে সমস্ত অলফ্যাক্টরি প্রযুক্তি, এগুলো আমাদের ডিজিটাল জগৎকে আরও হয়তো সমৃদ্ধ করতে পারে। আমরা একটা ডিজিটাল স্মেল রেভলিউশনের দ্বার প্রান্তে হয়তো দাঁড়িয়ে আছি। নতুন অলফ্যাক্টরি প্রযুক্তির সাহায্যে গন্ধ ও স্বাদ আমাদের স্মার্টফোন, আমাদের ট্যাবলেট, কম্পিউটারে হয়তো একদিন প্রবেশ করবে এবং এমনভাবে আমাদের জীবনকে সমৃদ্ধ করবে যার কল্পনাও আমরা এখন করতে পারছি না। আমরা এমন এক ভবিষ্যতের দিকে এগোচ্ছি যেখানে অনলাইনে কেনাকাটার সময় হয়তো স্ক্রিনে ভেসে ওঠা চকোলেটের কেক বা কেকের ঘ্রাণও আমাদের নাকে পৌঁছবে, অথবা ভিডিও কলের সময় দূরবর্তী প্রিয়জনের ব্যবহৃত সুগন্ধিও হয়তো আমাদের অনুভূতির জগতে প্রবেশ করবে। তবে একটা বিষয় স্পষ্ট, গন্ধ শুধুমাত্র অতীতের জানালা নয়, এটি আমাদের ভবিষ্যতেরও দরজা হতে পারে।